বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল আওয়াল, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ইতিমধ্যে আমি আহ অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান এই বিষয়ের প্রথম অধ্যায় পরিসংখ্যান পরিচিতি এই অধ্যায়ের সাজেশন দিয়েছি। আশা করি তোমরা ইতিমধ্যে এটা কমপ্লিট করে ফেলেছো, কারণ ওই অধ্যায় থেকে তোমাদের 6 থেকে 11 মার্কস বা এর চেয়েও বেশি মার্কস এখানে পরীক্ষায় আসে। তো সাধারণত সর্বনিম্ন 6 মার্কস আসে, সর্বোচ্চ 15 মার্কসও চলে আসে। যাই হোক, আমরা আজকে দ্বিতীয় অধ্যায় মৌলিক পরিসংখ্যানের তথ্য সংগ্রহ ও উপস্থাপন এই অধ্যায়ে আমি সাজেশন দিচ্ছি। এখান থেকেও তোমার 15-16 মার্কস তোমরা ক্যারি করতে পারবা। তো আমরা শুরুতে আসি যে বিভাগ। বিভাগের তথ্য কি, গণসংখ্যা কি, গণসংখ্যা নিবেশন বলতে কি বোঝো, এখানে কিছু সংজ্ঞা বা ধারণা লাভ করতে হবে। শ্রেণী, ব্যক্তি, আপেক্ষিক গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণী সীমা, এগুলো বলতে কি বোঝো। শ্রেণীবদ্ধকরণ কি, এইচ স্টার্জেস কর্তৃক প্রদত্ত শ্রেণী সংখ্যা নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটা কি। কোন গণসংখ্যা নিবেশনের গড় দেয়া আছে, মধ্যমা দেয়া আছে, বিন্যাসটার প্রকৃতি কেমন হবে। আপেক্ষিক গণসংখ্যা কিভাবে পাওয়া যায়। তথ্যরাশির যদি সর্বনিম্ন এবং মান এবং পরিসর দেওয়া থাকে, তাহলে সর্বোচ্চ মান কত বের করো। গণ শতকরা গণসংখ্যা, গণসংখ্যার ঘনত্ব কি, গণসংখ্যা বহুভুজ, কালীন সারি, হ্যাঁ, বৃত্তচিত্র। এরপরে আছে তোমার বৃত্তচিত্রের ক্ষেত্রফল কত ডিগ্রি, অজীব কি, অধি অজীব, অণুঅজীব বলতে কি বোঝো। এই প্রশ্ন থেকে তোমাদের স্বাভাবিকভাবে 1 থেকে 2 মার্কস চলে আসে। এরপরে আসো খ, খ ও গ বিভাগ। এখানে আমি একত্রে রেখেছি, কারণ একত্রে রাখার কারণ হচ্ছে যে এখানে অনেক সময় আহ খ বিভাগের জন্য এখান থেকে একটি প্রশ্ন আসবে, কিন্তু গ বিভাগে দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো বর্ণনামূলক প্রশ্ন 2-3 মার্কসের বা 4 মার্কসের আসে, এবং গাণিতিক এর সাথে যুক্ত করে দেওয়া হয় একটা গাণিতিক সমস্যা। তো এই জন্য এখানে খ ও গ একসাথে রাখা হয়েছে। তো যাই হোক, এর মধ্যে প্রথম প্রশ্ন যে প্রাথমিক ও মাধ্যমিক তথ্যের মধ্যে পার্থক্য কি। প্রশ্নমালা প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। শ্রেণীবদ্ধকরণ ও সারণীবদ্ধকরণের মধ্যে পার্থক্য। গণসংখ্যা নিবেশন বলতে কি বোঝো। গণসংখ্যা নিবেশন তৈরি করার সময় কি বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত। শ্রেণীসীমা ও শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য। অন্তর্ভুক্ত পদ্ধতি ও বহির্ভূত পদ্ধতির মধ্যে পার্থক্য। গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুজের মধ্যে পার্থক্য। শুমারি জরিপ ও শুমারি জরিপের মধ্যে পার্থক্য। এই হলো বিষয়। এরপরে আসো তোমার আহ আয়ত লেখা ও দণ্ডচিত্রের মধ্যে পার্থক্য। শ্রেণী ব্যবধান কিভাবে কি, শ্রেণী ব্যবধান কিভাবে নির্ণয় করা যায়, ও অজীব কি, অণুজীব ও অধিজীব বলতে কি বোঝাও। এখানে এই যে বোল্ড করে দেয়া যে প্রাথমিক ও মাধ্যমিক তথ্যের মধ্যে পার্থক্য, অন্তর্ভুক্ত পদ্ধতি ও বহির্ভূত পদ্ধতির মধ্যে পার্থক্য, আয়তলেখ দণ্ডচিত্র, এটা আমার মনে হয় চলেই আসবে। তারপর হচ্ছে অজীব কি, অণুজীব ও অধিজীব বলতে কি বোঝাও। এরপরে কিছু গাণিতিক সমস্যা আমি এখানে রেখেছি। এই সমস্যাগুলো যেখানে তথ্য দেয়া থাকবে তোমার সুবিধাজনক শ্রেণী ব্যবধান নিয়ে। সুবিধাজনক শ্রেণী ব্যবধান এখানে বলতে বোঝাচ্ছে তুমি যে কোনো শ্রেণী ব্যবধান নিতে পারো। সেটা 5 শ্রেণী ব্যবধান নিতে পারো, 10 নিতে পারো, বা 8, এরকম নিতে পারো। সাধারণত আমরা ছন্দ মিল রাখার জন্য 5, 10 বা 10, 20, 30 এরকম একটা শ্রেণী ব্যবধান নিয়ে কাজ করে থাকি। এখানে 6টি শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা নিবেশন তৈরি করার কথা বলা হয়েছে। এর পরবর্তী উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে বহির্ভূত এবং অন্তর্ভুক্ত পদ্ধতিতে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা। এখানে তোমার উপযুক্ত শ্রেণী যখনই ব্যবহার করা হবে, তখনই তোমার স্টারজেসের যে সূত্রটা আছে, শ্রেণী ব্যবধানের যে সূত্রটা আছে, সেই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে নিম্নের গণসংখ্যা নিবেশন দেয়া আছে, এখান থেকে অজীব রেখা অঙ্কন করতে হবে।
এর পরের প্রশ্নও ঠিক একই রকম, যে নিবেশন দেয়া আছে অজীব রেখা অঙ্কন করতে হবে। এটা হচ্ছে তোমার ডাটাগুলা তোমার অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে, বহির্ভূত করে নিতে হবে। এরপরে তোমার এটা এটা তোমার বহির্ভূত করে করাই আছে। তারপর এখান থেকে তোমার অধি অজীব অনু অজীব রেখা অঙ্কন করতে হবে। অজীব রেখা বললেই অনু অজীব অধি অজীব এই দুটি রেখায় অঙ্কন করতে হবে। যদি উল্লেখ থাকে যে অনু অজীব অঙ্কন করো, তাহলে অধি অজীব অঙ্কনের কোনো দরকার পড়বে না, উল্লেখ যদি থাকে। আর যদি শুধু অজীব রেখা বলে, তাহলে দুটি রেখা অঙ্কন করতে হবে। এখানে ছাত্রের 25 জন ছাত্রের, এখানে 25 জনের বেশি হবে সম্ভবত, 40 জন হতে পারে, 1 2 6 7, হ্যাঁ 40 জন হবে। মানে ভুল দেওয়া আছে, 25 জন হবে না, 40 জন। 40 জনের ডাটা দেওয়া আছে, যে এখানে 10 শ্রেণী বলে দেওয়া আছে, যে 10 শ্রেণী ব্যক্তি নিয়ে। প্রথম যে প্রশ্নটি ছিল, সেই প্রশ্নে খেয়াল করো, এখানে বলা ছিল যে সুবিধাজনক শ্রেণী ব্যবধান নিয়ে। আর এখানে কিন্তু বলা উল্লেখ করা আছে যে 10 শ্রেণী ব্যক্তি নিয়ে। যখন উল্লেখ করা থাকবে ওই অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। এবং পরের প্রশ্ন হচ্ছে যে উপযুক্ত শ্রেণীর ব্যবধান নিয়ে, তাহলে ওই স্টারজেসের যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। এখানে তোমার একটা নমুনা দেয়া আছে যে শ্রেণীটা কেমন হবে। এই নমুনাটা আসছে 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 19। এটা অবশ্য অন্তর্ভুক্ত পদ্ধতির যে আছে ওই পদ্ধতিতে এটার সমাধান করতে হবে। এই জন্য বলছে যে এরকম, যাতে ইত্যাদি শ্রেণীর সাহায্যে গণসংখ্যা নিবেশন তৈরি করো এবং ইহা হতে নির্ণয় করো প্রকৃত শ্রেণী, শ্রেণীর মধ্যবিন্দু, গণসংখ্যার ঘনত্ব, ক্রমযুক্ত গণসংখ্যা, আপেক্ষিক গণসংখ্যা, শতকরা গণসংখ্যা, এগুলো নির্ণয় করতে হবে। এর পরবর্তীতে গণসংখ্যা নিবেশন হতে আয়তলেখ অঙ্কন করতে হবে, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা অঙ্কন করতে হবে। এখানে যদি গণসংখ্যা রেখাও বলতে পারে, যে গণসংখ্যা রেখা অঙ্কন করে, গণসংখ্যা বহুভুজ যদি অঙ্কন করতে পারো, তাহলে গণসংখ্যা রেখা অঙ্কন করা কোনো বিষয়ই না। কারণ হচ্ছে ভুজ, সেটা স্কেল দিয়ে অঙ্কন করতে হবে। আর রেখা, গণসংখ্যা রেখা, সেটা মুক্ত হস্তে, অর্থাৎ একই বিন্দুগুলা যোগ করবা একটা স্কেল দিয়ে, স্কেল দিয়ে যোগ করলে সেটা হবে ভুজ। আর রেখা হবে তখন যখন সেটা মুক্ত হস্তে সেই বিন্দুগুলা যোগ করবে, তখন সেটা হয়ে যাবে রেখা। আচ্ছা, যাই হোক। এরপরে 7 নম্বর প্রশ্ন হচ্ছে বিভিন্ন মহাদেশের আয়তন। এখানে আয়তন নিম্ন সারিতে দেখানো হয়েছে এবং উপযুক্ত পদ্ধতিতে চিত্রায়িত করো। এখানে তোমার একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে এটা সমাধান করতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে। যাই হোক, এই ছিল তোমাদের সাজেশন। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, তাহলে অবশ্যই এখান থেকে 15, 16 বা 17 মার্কস এখান থেকে ক্যারি করতে পারবা। তো আমি আশা করি যে এগুলো ভালোভাবে পড়বা। এবং এখানে একটা বিষয় উল্লেখ্য যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে প্রায় চলে আসবে এরকম, আহ, যদি আমি দুটো প্রশ্ন বিবেচনা করি, যে খ বিভাগের একটি প্রশ্ন এবং গ বিভাগের একটি প্রশ্ন যদি আমি ব্যক্তিগতভাবে সিলেক্ট করতাম, তাহলে আমি এখানে আয়তলেখা এবং দ্বন্দ্বচিত্রের মধ্যে পার্থক্য, এটা অথবা অন্তর্ভুক্ত বহির্ভূত পদ্ধতি বলতে কি বুঝো, এবং প্রাথমিক মাধ্যমিক তথ্য মধ্যে পদ্ধতি, এই তিনটার মধ্যে একটা প্রশ্ন আমি দিয়ে দিতাম খ বিভাগের জন্য। আর গ বিভাগে আমি দিতাম এরকম, যে অজীব বলতে কি বুঝো। অজীব বলতে কি বোঝা, এখন এই যে এখানে তোমার চার চার যে আছে, যে নিম্নের নিবেশন হতে অজীব রেখা অঙ্কন করে, এরকম একটা দিয়ে দিতাম, তাহলে 10। আর ওখান থেকে যদি একটা 4 মার্কসে চলে আসতো, তাহলে 14। আর এই প্রশ্ন থেকে এখানে ধরো শতকরা গণসংখ্যা কি, এটা যদি দিয়ে দিতাম, তাহলে তোমার 15। হ্যাঁ, 15 মার্কস। বা এখান থেকে আমি বলতে পারতাম যে তথ্য, বা এখান থেকে তোমার এই যে আপেক্ষিক গণসংখ্যা বা শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা কি, এরকম একটা যদি দিয়ে দিতাম। বা এখানে এই যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যে এখানে 7 এবং 9 এই দুটোর মধ্যে একটা, তাহলে তোমার এখানে লক্ষ্য করতেছি যে 15, 16 বা 17 মার্কস এখান থেকে তুমি ক্যারি করতে পারবে। অবশ্যই 16 মার্কস থাকবে ইনশাল্লাহ। তো আশা করি এই প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ো তোমরা, ফাইনালে এই অধ্যায় থেকে 16 মার্কস যদি নাও, আর আগে যে অধ্যায়, প্রথম অধ্যায়, সেখান থেকে যদি তোমার সর্বনিম্ন মার্কসটাই আমি ধরি,
যে 6 মার্কস, তাহলে 16 আর 6 22। এই 22 মার্ক তোমাদের কিন্তু কমন পড়লো। আমার এই সাজেশনটা যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা 22 থেকে 30 মার্কস তোমরা পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ছিল এই পর্যন্তই। ভালো থাকো, তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। তো আজকে এ পর্যন্ত, খুদা হাফেজ।